লোকে ভাবে অ্যাক্টিং বলতে কিন্তু খালি একটা জামা কাপড় পরে খালি ক্যারেক্টারটাকে প্লে করতে হয়। সিঙ্গেল চাইল্ড হয়ে কি হয়, সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যেহেতু মা বাবাই সব কিছু হয়, মা বাবার রিলেশনশিপ ঠিক না থাকলে একটা ব্রেক হতে পারে। বয়ফ্রেন্ড, কালকে যদি কেউ হাজব্যান্ড হয়, সব কিছু হয়ে যায় তোমার জন্য, বন্ধু বান্ধব। আমি যখন কিছু ইন্টিমেট সিনস করেছিলাম, আই নো আই এম প্লেইং আ ক্যারেক্টার, আমি জানি দ্যাট আমি ওটা করেছি, কিন্তু সত্যি বলতে গেলে হয়তো আমি ভাবিনি যে একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যায়। লোকে আমাকে ট্রোল করেনি ফর প্লেইং আ ক্যারেক্টার, বাট লোকের মন্তব্যটা একটা আলাদা লেভেলে চলে গেছিলো, উইচ আই ফাউন্ড ভেরি স্লিজি আফটার ওয়ান পয়েন্ট। মানে ইট ওয়াজ সো অফেন্সিভলি ফানি। লিখেছে, এত পয়সা কোত্থেকে আসে, কে তোমার জন্য প্রোভাইড করে? আমি অনেক সময় মনে করি সবাই আমরা মেন ক্যারেক্টার আর প্রোটাগনিস্ট নিজের লাইফে, কিন্তু বাকিদের লাইফে কিন্তু আমরা মেন ক্যারেক্টার না। তুমি বলো, তুমি কি মনে করো আমরা এক্স্যাক্টলি যা দেখাই সেটাই হয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকে আমরা আমাদের ইউজুয়াল সেটআপের বাইরে এক জায়গায় বসে আছি, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। আর আমার উল্টো দিকে যে বসে আছে তার সঙ্গে এই পডকাস্টটা করাটা ওয়াজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার সবচেয়ে বড় কারণ হলো রিসেন্টলি উই হ্যাভ ওয়ার্ক টুগেদার আর উই হ্যাভ এনজয়েড ওয়ার্কিং টুগেদার। আমার মনে হলো যে আমার এই শোতে আপনারা সবাই এই শোটা দেখেন এবং আপনারা অদ্ভুত ভালোবাসা এই শোটাকে দেন। আমি চাইবো যে আমার শো, যেটা খুব শিগগিরই অ্যাট আ টাইমসে স্ট্রিম করছে সিন বলে, সেটা নিয়ে একটা পডকাস্ট করার প্ল্যান করছিলাম আমরা। কিন্তু তার বাইরে আমার মনে হলো যে ত্রিধার সঙ্গে ইন পার্সন একটা আড্ডা আমাদের সেইভাবে মারা হয়নি। একটা সোল কানেকশন হওয়া দরকার। রাইট, একটা সোল কানেকশন হওয়া দরকার। সো ত্রিধা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। Thank you so থ্যাংক ইউ much. ফর গিভিং আস দ্য টাইম। কলকাতায় বারবার যখন ফেরো কেমন লাগে, মানে হাউ ডু ইউ ট্রিট কলকাতা নাও? কারণ তুমি এখন বেশিরভাগ সময় বাইরে থাকো। যখন কলকাতা আসো, হোয়াট ডু ইউ ফিল এক্স্যাক্টলি? আমি মনে হয় কলকাতার কদরটা বেশি করি আরো। এটাই হয় যে অনেক সময় যখন অনেক মানে হাতের কাছে যে জিনিসটা থাকে না, বেশ দূরে থাকে, ওটা কদরটা কিন্তু বেশি হয়। হ্যাঁ, সেটা ফিল করো এখন। ঠিক। অনেক দিন পরে বাংলায় কাজ করলে আবার। বাংলায় কাজ তো বিভিন্ন রকম হচ্ছে এবং মানে ওভারঅল ইন্ডিয়ারই কন্টেন্টটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে। ঠিক। এবং তুমি যেহেতু হিন্দিতে কাজ করছো, তুমি বেশ কিছু খুব ইম্পর্টেন্ট প্রজেক্টসে কাজ করেছো যেগুলো প্রচণ্ড পপুলার এবং বিরাট বিরাট মাপের ডিরেক্টর আর কি। আমি বলছি যে হোয়াট এক্স্যাক্টলি দ্য ডিফারেন্স ডিড ইউ ফিল? কারণ এই রিসেন্টলি তুমি একটা কাজ করলে, আমার সঙ্গেই করলে। আমি অ্যাজ এ ডিরেক্টর তোমাকে এটা জিজ্ঞেস করছি না, আমি অ্যাজ এ হোস্ট তোমাকে জিজ্ঞেস করছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইউ ফেল্ট? See, the point is I do like variety and I do like to feel a difference, যেখানে ডিফারেন্ট ডিরেক্টরসের একটা পার্সপেক্টিভ থাকে, আর ওই পার্সপেক্টিভ, ওই ডিরেকশন থেকে কিন্তু ইটস এ হিউজ কন্ট্রিবিউশন আমার নিজের অ্যাক্টিং ক্যারিয়ারেও। কারণ খালি তো সেম ডিরেক্টরের সাথে কাজ করে করে ইউ ডোন্ট গেট টু লার্ন এনিথিং। রাইট। সো যত আমি বিভিন্ন মানুষদের সাথে কাজ করতে পারি, টিমও, টেকনিক্যাল টিম, এভরিথিং, আমি কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমারও কিন্তু গ্রোথ হয় তাতে। তোমার যখন এখান থেকে বম্বে চলে যাওয়া, শুরুটা মিশর রহস্য, এখানেই সবাই জানে সেটা। কিন্তু এই জার্নিটার তো একটা ইন্টারনাল জার্নিও আছে। মানে এই জার্নিটা তো বাইরে দিকে দেখতে কিরম লাগে যে একটা মেয়ে এখান থেকে গিয়ে ওখানে কাজ করছে, বাট দিস জার্নি এক্স্যাক্টলি কি পেছনে চলেছে সেটা তো শুধু তুমি জানো, এবং সেটা খুব ইন্টারনাল আমার মনে হয়। আই ওয়ান্ট টু নো দ্যাট ইন্টারনাল জার্নি, ক্যান ইউ শেয়ার ইট? মানে তোমার, মানে তুমি কি সেটা এক্সপ্লেন করতে পারবে? নিশ্চয়ই, আমার খুব ভালো লাগলো যে তুমি প্রশ্নটা করলে। কারণ লোকে খালি বলে অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন, যে হ্যাঁ দিস প্রেজেন্ট মোমেন্ট আই এম ডুইং দিস, আই হ্যাভ ডান দিস। দ্য পাস্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পোর্ট্রেল, যে কীভাবে কী হলো। আমার মনে হয় আমার ঠিক মনে আছে দিনটা, যে আমি আমার দাদার বাড়িতে ভাইফোঁটার পর বসে আছি, মানে আমার কাজিন, আর আমি ঠিক একটা মুখ থেকে বেরোলো যে আমি না বম্বে যাব। সবাই, যেটা একটা বাঙালি ফ্যামিলিতে হয়, আউট অফ কনসার্ন, কেউ অ্যাক্টিং জগতের সাথে লিঙ্কড নেই, দূর দূরে কোনো কানেকশন নেই। ভালো একটা সায়েন্সে করছিস, মাইক্রোবায়োলজিস্ট, না 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 না, একেবারে না, এভরিবডি ডিসকারেজড। মানে দ্য কনসেপ্ট অফ বিং অ্যান অ্যাক্টর অর বিং আ পার্ট অফ বলিউড মানে যে কোনো ফ্রেটার্নিটি তাদেরকে এতটা চমকে দিল, আর আমি এতটাই ডিসকারেজ ফিল করলাম। আমি প্রায় কেঁদে দিতাম সেদিনকে। কারণ সেদিনকে আমাকে বেসিকলি আমার ফ্যামিলি
এক্সটেন্ডেড ফ্যামিলি পুরো মুখের ওপর বললো যে এসব ফালতু জিনিস নিয়ে ভাববে না। আমি সত্যি ভাবিনি তারপরে। আচ্ছা, ইয়েস, ভাবিনি। তারপর বাট তারপরে যা হয়, যদি একটা কলিং হয়, যদি একটা একরকমভাবে কোনো একটা জিনিস কারোর জন্যে হয়, যতই অ্যাভয়েড করো সেটা কিন্তু হবেই। রাইট, একদম। আর আমি মনে করি আমার জন্য অ্যাক্টিংটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট স্টেপিং স্টোন টু সামথিং বিগার ইন লাইফ। ওটা পরে বলবো। আমার ব্যাপারটা হচ্ছে যে সেদিনকে দিনটা যে হলো, আমি কিন্তু তারপরে যে একটা কম্পিটিশন হয় কলেজ থেকে, কলেজে আমি কেন ঢুকি মাইক্রোবায়োলজি নিয়ে, আমি যে বটানি ক্লাসটা স্কিপ করে গেছিলাম একটা কম্পিটিশনে অ্যাপিয়ার করার জন্য, বন্ধুরা ফোর্স করলো, গেলাম বটেই। তারপরে ফাস্ট ফরওয়ার্ড করে যে জিতলাম, মজা হলো যে হ্যাঁ ঠিক আছে জিতে গেছি, ফাইন। কেউ আমাকে এনকারেজ আর করলো না, অ্যান্ড আমি ওটাকে নিয়ে ভাবিনি, যেহেতু ফ্যামিলি বলেছিল না, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। যতবার আমি যে জিনিসটাকে না করেছি ওটা আমার সামনে বারবার এসেছে, আচ্ছা, সিম্বলের মতো। অ্যান্ড আলটিমেটলি আই কুডন্ট স্টপ ইট। আমি কিন্তু মিশর রহস্য প্রজেক্টটা যে আমার কাছে যখন আসে, কারণ আমাকে যখন সৃজিত দা, স্বস্তিকা দি আর অভিষেক যখন জাজ করে একটা কম্পিটিশনে, এই সেম কম্পিটিশনের থেকেই, একটা ফ্রেশ ফেস, ভালো লেগেছে তাদের। অফারটা করাতেও কিন্তু মা বাবা কিছু বলেনি, বাট আমি ভেতর থেকে তখন আওয়াজ না, এটা তো হবেই না, কোনো দরকার নেই, রিজেক্ট করে দিয়েছিলাম। আমি বই পড়তে খুব ভালোবাসি, ইয়েস। আমি তখন কাকাবাবুর একটা বই খুঁজে পাই, আমি কিন্তু বাংলা বই খুব বেশি পড়ি না, আচ্ছা, কিন্তু আমি যখন কাকাবাবুর একটা বই, তখন মনে হচ্ছে একটা বইয়ের দোকান ছিল সাউথ সিটিতে, স্টার মার্ক বলে, সবাই এক্স্যাক্টলি, ওখানে আমি অনেকক্ষণ সময় কাটাতাম, বই পড়তাম, স্টেশনারি কিনতাম, বইয়ের সেকশন র্যাক খুঁজতে খুঁজতে আমি যখন কাকাবাবু সন্তুর গল্প আমি এটা পাই, কি এটা মনে হলো, আমি কিছু করে একটা ফোন করলাম একটা কনসার্ন প্রোডাকশন হাউসকে, আর আমি বললাম যে আচ্ছা এই চরিত্রর যে রিনি, পরিচালককে খুঁজে পেয়েছে রিনিকে? তারা খুব সারপ্রাইজড হলো। কিছু করে আবার আমি আরও ফাস্ট ফরওয়ার্ড করছি, কাট্টু আমাকে লিটারালি বললো, মানে আমি একটা সবাই স্ক্রিন প্লের মতনই বলছি ব্যাপারটা, আমাকে বলা হলো যে না কিন্তু সত্যি 6 মাস তো হয়ে গেছে, ইউ স্টিল ইন্টারেস্টেড? আই স্যার আমার ইন্টারেস্ট ইজ নট ইম্পর্টেন্ট, ডিড ইউ ফাইন্ড হার অর নট? বেসিক্যালি দ্যাট উইন্ডো ওয়াজ স্টিল ওপেন ফর মি ইভেন আফটার 6 মান্থস। আমি সিলেকশন পরীক্ষা অ্যাপিয়ার না করে মিশরে যাই শ্যুট করতে প্রজেক্টটা, ওর পর থেকে একে করে অফার্স আসে, কিন্তু তারপরে হয় গ্র্যাজুয়েশনের পালা, ওটা ছিল স্কুল জাস্ট ফ্রেশ আউট অফ স্কুল, তো স্কুলে তো তাও একটু চলে, মানে স্কুলের পর কলেজ ফার্স্টে একটু গায়ে হাওয়া লাগিয়ে চলা যায়। এবার পালা হলো যে প্রপার মাস্টার্স আমি অ্যাপ্লাই করব, আর ততক্ষণে আমি অলরেডি বাংলায় করে নিয়েছি, তেলুগু ইন্ডাস্ট্রিতে করে নিয়েছি, কিন্তু তখন একটা আরও বড় প্রজেক্ট আসে সূর্যার সাথে একটা ফিল্ম করার। আই নো সূর্যা ওয়াজ আ বিগ অ্যাক্টর, কিন্তু তখন আই কুডন্ট অ্যাকসেপ্ট ইট বিকজ আমার আই চোজ মাই স্টাডিজ। একটা গ্যাপ হয়, অ্যাক্টিং ক্যারিয়ার এরকম না যে আমি 2013-তে করেছি মানে কন্টিনিউসলি করেছি। আই টুক আ গ্যাপ ফর মাই স্টাডিজ মাঝখানে, যেটা অনেকে জানে না, কারণ আই প্রায়োরিটাইজ মাই স্টাডি যে আমি এটা প্রপারলি করবো, করে আই এনজয়েড। অ্যান্ড তারপরে একটা সিরিজ হ্যাপেন্ড ইন হিন্দি, মানে ইফ ইউ ক্যান কল ইট আ সিরিয়াল অলসো বিকজ ইট ওয়াজ লঙ্গার দেন লিটল বিট অফ সিরিজ। ওখানে ভালো দিল্লিতে শ্যুট করলাম, দ্যাট গট মি টু আ লট অফ ইন্টারন্যাশনাল লাভ অলসো, কারণ সিরিজ আর সিরিয়ালের একটা প্রচার এমন হয় পুরো দুনিয়া দেখে আর কি। তারপরে ওখান থেকে যে একটা হিন্দির একটা পোর্টাল শুরু হলো, একটা আমি টাইমের সিকিউরিটি পেলাম, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, মানে নিজের, বিকজ আই নেভার ওয়ান্টেড টু আস্ক মাই ফাদার ফর সামথিং। এটা সবারই একটা বয়সের পর হয়, দ্যাট ইউ ওয়ান্ট টু ডু থিংস অন ইয়োর ওন। তো বাবার একটা কন্ডিশন ছিল, মা তোমার সাথে বম্বে যাবে, মা তোমার সাথে থাকবে, বিকজ I don't function without her at all. It just all worked out, and look here I am sitting with the same entourage, my parents. Right. আমি এখানে এই পয়েন্টটা টেনে তোমার একটা জিনিস বলতে চাই, সেটা হলো আজকালকার দিনে উই সি, মানে আমরা কিছু কিছু সময় দেখতে পাই যে মানে বাচ্চারা মা বাবার থেকে একটু একটা বয়সের পর, মানে যেরকম ওয়েস্টার্ন কালচারে আছে 18-র পর তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, সেরকম জিনিসপত্র এখন কলকাতাতেও বা ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ঘটছে। বাট তোমার ক্ষেত্রে আমি যতদূর তোমার সঙ্গে কথা বলেছি, আই ফাউন্ড আউট কি তোমার এই কানেকশনগুলো খুব ইম্পর্টেন্ট তোমার জন্য, মানে ফ্যামিলি, তুমি যতবার মেনশন করেছো তোমার মা বাবা, তোমার গ্র্যান্ড প্যারেন্টস, এবার
মানে হাউ ডিড ইউ কিপ দিস থিং হ্যাপেন, মানে তোমার জন্য এটা কতটা ইম্পর্ট্যান্ট প্রথম কথা, এবং এটা তোমাকে অ্যাজ এ হিউম্যান বিং অর অ্যাজ এন মানে অ্যাজ এ পার্সন কী কী দেয় জেনারেলি? আমি মনে করি পেশা কিন্তু পাল্টাতে থাকে। ইউ আর অলসো ইন কর্পোরেট স্পেস, ইউ অলওয়েজ নিউ ফিল্ম ওয়াজ ইউর কলিং। আমি যেটা বললাম যে পরে একটা ব্যাপার বলবো, আমি মনে করি অ্যাক্টিং জগতে আমার ঢোকা, একটা সায়েন্স থেকে একটা ট্রানজিশন হওয়া, এই রেসপন্সিবিলিটি পাওয়া একটা সেলিব্রেটেড পার্সোনালিটির, এর কিন্তু কোনো শেষ নেই। অ্যাক্টিং শেষ হয়ে যাবে একদিন, আই উইল বিকাম ডিফারেন্ট, আমার পেশাও পাল্টাতে পারে, কিন্তু একটা কোর স্ট্রাকচার যেটা হয়, এই ফ্যামিলি টাইম স্পেন্ড করা বা ভ্যালিউ করা, ওটা কিন্তু একটা ব্যক্তিগত জীবনকে দিতে হয়। প্রফেশন ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট ইউ আর, কি তার আগে যে মানুষটা তুমি হবে, মানুষটা যে জীবনটা যাপন করবে কাদের সাথে এক্স্যাক্টলি, দ্যাট ইজ আ থট যেটা আমার খুব ইয়াং এজে এসেছিল। সামবডি কলস ইট ইজ স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, কেউ বলতে পারে জাস্ট আ হেলদি চয়েস অফ লাইফ। আমি মনে করি আমি যাই করি লাইফে, আই কান্ট বি ডিসকানেক্টিং ফ্রম মাই রুটস, দ্যাটস সিম্পল। দেখো, আমি এই পডকাস্টে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি এবং আমি দেখেছি আই সামহাউ ফিল দিস আইডিয়া অফ গেটিং কানেক্টেড টু ইয়োর রুটস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য। এবং আমার মনে হয় অনেকেই আবার মাঝখানে একটা পয়েন্টে দেখতাম অনেকেই ওই রুটটা থেকে একটু ডিসকানেক্টেড থাকে, বাট এখন আমি বেশিরভাগ লোকজনের মধ্যেই এই টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, উইচ ইজ ভেরি গুড। মানে আমার দারুণ লাগে যে দে আর ট্রাইং টু গেট কানেক্টেড টু রুট, অর কোথাও একটা তারা নিজেদের ইন্ডিভিজুয়ালিটি মিস করছে রুটের থেকে বেরিয়ে, এবং তারা আবার ফিরে যেতে চাইছে। এরকমও এক্সাম্পল আমার চোখের সামনে আছে। প্রত্যেকটা মানুষেরই একটা করে কি বলবো, একটা করে প্রফেশনাল সাইড থাকে, একটা করে পার্সোনাল সাইড থাকে। তুমি একটা কথা বলেছিলে, ইউ আর অ্যান অ্যাক্টর বাট ইউ আর নট অনলি অ্যান অ্যাক্টর, মানে শুধু একজন অ্যাক্টর না তুমি আসলে ত্রিধা চৌধুরী হিসাবে একজন মানুষ। এই ত্রিধা চৌধুরী মানুষটা কি করে, মানে এমনি সময়টা সে কি করে আর কি, মানে অ্যাক্টিং তো ইজ এ পার্ট অফ ইউর লাইফ জাস্ট। এই ত্রিধা চৌধুরীর ব্যাপারে একটুখানি বলো যে ও কি করে নিজে নিজে একা একা। আমি উত্তরটা একটা খুব সিম্পল ওয়েতে দেবো, একটা প্রশ্ন করতে পারি কাউন্টারে, সেটা হচ্ছে তুমি বলো হোয়াট গিভস ইউ হ্যাপিনেস? খালি কি তোমার কাজ, নাকি আরও অনেক কিছু লাইফে? অনেক কিছু এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। আমার জন্যও আমার কাজ হচ্ছে আমার ভালোবাসা, আমার জগৎ, কিন্তু তার বাইরেও একটা খুব সুন্দর জগৎ আছে, ওটাকে যে ধরে রাখতে পেরেছি আর পারবো, দ্যাট ইজ মাই লিভিং অ্যান্ড দ্যাট ইজ মাই হ্যাপিনেস। ওখান থেকে আমি অনেক কিছু ইন্সপায়ার্ড ফিল করি। আমি মনে করি ত্রিধা যখন অভিনেত্রী না, অর ওয়েন আই ওয়াজ নট অলসো অভিনেত্রী, একটা সুইচ আমাকে অফ করতে হয়। সেটা হচ্ছে আমার বন্ধুরা সেটা অ্যাকচুয়ালি আমাকে পয়েন্ট আউট করেছে, আমি নিজের ব্যাপারে বলছি না, এটা বন্ধুরা যখন পয়েন্ট আউট করে তখন আমি নিজের ব্যাপারে রিয়েলাইজ করি। ওরা বলে একটা জিনিস ভালো লাগে তোর ব্যাপারে, যে কোনোদিন ওই অ্যাক্ট্রেস ট্যান্ট্রামটা আমাদের উপর থ্রো করিস না, যে তুই এখানে বসবি না, এটা যাবি না, এটা করবি না। তুই চেষ্টা করিস যতটা পারিস আমাদের মতনই, আমাদেরকে আনকমফোর্টেবল ফিল করাস না। বললাম বাহ, চেষ্টা করবো, মানে যতটা পারবো নট টু ডু দ্যাট। মানে ত্রিধা চৌধুরী একটা, ত্রিধা চৌধুরীকে তুমি মানে সাইডে রেখেই আসো। ঠিক, মানে আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, আমি ওখানে চাইলে হয়তো একটা যদি বন্ধুর ইনভিটেশন হয়, আমি চাইলে হয়তো একটা খুব প্রাইম টেবিল নিতে পারি, করতে পারি, অনেক অ্যাটেনশন গার্নার করতে পারি, কিন্তু আলটিমেটলি ওটা একটা অন্য একটা বন্ধুর ডিনার বা কিছু, আমি তো দ্যাট ইজ নট অ্যাবাউট মি, এটা আমার লাইমলাইট না। আমি অনেক সময় মনে করি সবাই আমরা মেন ক্যারেক্টার প্রোটাগনিস্ট নিজের লাইফে, কিন্তু বাকিদের লাইফে কিন্তু আমরা মেন ক্যারেক্টার না। এটা কিন্তু ভাবতে হবে যে অন্যদের লাইফেও কিন্তু একটা যদি অন্য কারো জন্মদিন হয়, ইট ইজ নট অ্যাবাউট মি। কারো একটা অন্য কোনো ওকেশন হলে ইটস নট অলওয়েজ অ্যাবাউট মি। এই দ্য পার্ট দ্যাট ইট ইজ নট অলওয়েজ অ্যাবাউট মি হয়তো আমাকে অনেক লাইফে শান্তি দিচ্ছে। ওকে, হ্যাঁ, বাহ, এটা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। It's the only perspective people should have. Everything is not about you. একটা ফ্যামিলিতে আমরা সবসময় আমি 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 এটা করি, কিছুদিনের জন্য ন্যারেটিভটা পাল্টে দাও। সত্যি যদি মানে নিজে ভালো থাকতে চাও, অন্যদেরকে ভালো রাখতে চাও, একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কিছু দিনের জন্য একটু ভুলে যাও নিজের প্রায়োরিটি, নিজের ব্যাপারগুলো, একটু অন্যকে খুশি করার জন্য কিছু করো। ওই অন্যকে খুশি করার জন্য আমি মনে করি যখন আমি অভিনেত্রী নই, আই ফিল মাচ মোর হ্যাপি যখন আমি অন্যকে ইন্সপায়ার করি।
যখন তাদেরকে আমি অ্যাকচুয়ালি বলি একটা পার্টিকুলার ওয়েতে, ইন্সপায়ার করি উইথ মাই মোটিভেশনাল টক, একটা আমি টেড টক করি, আমি অনেক রকম আমি নিজে ইন্সপায়ার্ড ফিল করি, আমি খুব হিলড ফিল করি যখন অন্য কাউকে আমি দেখি যে তাকে যদি আমি ওটা থেকে বার করতে পারি। অনেকে আমার কাছে আসে প্রফেশনাল অ্যাডভাইস নেওয়ার জন্য। আমি মানে আমি দক্ষিণার কথা বলছি না, আমি কিন্তু জাস্ট এমনি জেনারেলি বলছি, কারণ তারা মনে করে আমি তাদের কিছু প্রবলেম সলভ করতে পারি, আর আমার সেটা ভালো লাগে। ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমি রিসেন্টলি একটা জায়গায় একটা ওয়েলনেস, মানে আমি কোনোদিন ভাবিনি সেটা করব, কিন্তু ওটাই বলছিলাম যে একটা অ্যাক্টর হওয়াতে আমি একটা অডিয়েন্স পেয়েছি, আমি সবাইকে একটা টেকনিক শিখিয়েছি টু হ্যাক দেয়ার মাইন্ড। আর আমরা অ্যাক্টিংও শিখি, একটা ইনার চাইল্ড হিলিং বলে, কিছু একটা ক্যারেক্টার বিল্ড করার জন্য একটা হুক, একটা স্মেল আমরা ক্রিয়েট করি, একটা এনভায়রনমেন্ট, ওটা আমি অ্যাক্টিংয়ের জগৎ থেকেই শিখেছি। আর ওটা আমি অনেকে শিখিয়েছি তাদের অ্যাকচুয়াল লাইফে অ্যাপ্লাই করতে। নিজের বাচ্চাবেলার থেকে একটা মেমরি ভাবো বা ইম্যাজিন করো, ওটাকে একটা সেফ কালার দিয়ে, স্মেল দিয়ে ওটাকে ক্রিয়েট করে নিজের কাছে রাখো একটা স্মৃতিতে, যে কখনই তোমার একটা খুব খারাপ দিন হবে তুমি ওর কাছে ওই মেমোরিটার কাছে ফেরত যেতে পারবে। এরকম আমি অনেক টেকনিক্স শিখছি ওয়েলনেস অ্যান্ড ওয়েলবিংয়ে। দিস ইজ মাই ফ্লিপ সাইড। আর এই কন্ট্রিবিউশনটা আই ওয়ান্ট টু লিভ টু মাই অডিয়েন্স। নাইস। মানে অডিয়েন্সের কাছে তুমি চরিত্র শুধু রেখে যেতে চাও না, তার সঙ্গে আরো 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 কিছু রেখে যেতে চাও। তোমার সঙ্গে আরেকটা কনভারসেশনে এন্টার করতে চাই, সেটা হলো সিন একটা প্রজেক্ট যেটা আমরা করলাম একসাথে, যেটা 22শে ডিসেম্বর রিলিজ করছে আড্ডা টাইমসে, এবং নিজেরই প্রজেক্ট, তো প্রমোশন তো করতেই হবে, আপনারা অবশ্যই দেখবেন। কিন্তু আমি যেই কথাটায় আসতে চাই সেটা হলো, আমি যখন সিন লিখলাম, এবার লেখার পরে আই থট অফ, মানে কি বলবো, প্রথমে তো চরিত্রটা বুঝতে পারিনি, চরিত্রটা আস্তে আস্তে হয়েছে, মানে বড় হয়েছে চরিত্রটা, আস্তে আস্তে রক্ত মাংসের হয়েছে, জ্যান্ত হয়েছে আমার চোখের সামনে। অ্যান্ড দেন আই আইডেন্টিফাইড দ্যাট ক্যারেক্টার উইথ ইউ, এবং তোমাকে আমি বললাম, পাঠালাম একবার, এবং কথা হলো, এবং ফাইনালি উই এক্সিকিউটেড রুমি, ইউ এক্সিকিউটেড রুমি, উই এক্সিকিউটেড সিন। আমার প্রশ্নটা হলো যে, তোমার পার্সোনাল স্পেস থেকে যখন তুমি একটা ক্যারেক্টারকে অ্যাপ্রোচ করো, ধরো রুমিকে, মানে রুমি একজন জার্নালিস্ট, রুমির জার্নালিস্ট তো তার প্রফেশন, কিন্তু রুমি ইন্টারনালি অনেকটা ডিপার, অনেকটা ইন্ট্রোভার্ট, অনেক কিছু বলে না, অনেক কিছু থাকে ওর মধ্যে। এই যে এত একটা কমপ্লেক্স চরিত্রকে এক্সিকিউট করার জন্য what kind of process do you go through internally? That's why I wanted to know. আমাদের কি হয়, ত্রিধা একরকম, লোকে ভাবে অ্যাক্টিং বলতে কিন্তু খালি একটা জামা কাপড় পরে খালি ক্যারেক্টারটাকে প্লে করতে হয়। অনেকের কিন্তু এটা ধারণা যে হ্যাঁ, কস্টিউম পরে নিলেই তো খালি পাল্টে যাবে একটা মানুষ। এক একটা ক্যারেক্টার একটা অদ্ভুত রকমের ভাবে হাসে বা তাকায়, তাদের চাউনি, তাদের বসা, তাদের কান্নার ধরন, তাদের রাগের মাত্রা, সব মানুষের তো আলাদা হয়, তো সব চরিত্রও আলাদা হবে, কারণ উই আর প্লেইং দেম। রুমির ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয়, আমরা যখন মানে অঙ্কটা করছিলাম, একটা খুব ফান ইনসিডেন্ট মনে পড়লো, যে আমি হঠাৎ করে তোমাকে বললাম ফোনে যে আচ্ছা আমার চরিত্রের হরোস্কোপটা কি হতে পারে, তুমি বুঝলে না তুমি আসবে কি তুমি সিরিয়াসলি নেবে কথাটা, কারণ তখন অবধি আমাদের দেখা হয়নি, তাই তো, সে ফোনে ছিল। আর তোমাকে বলে কি মানে হরোস্কোপ, বুঝতে পারছি না। না, যেরকম প্রত্যেকটা রাশি মানে মানুষের দেখলে সবার ট্রেটস আলাদা হয়, তো পড়েছি, দেখেছি, ফিলও করেছি, তো নিশ্চয়ই একটা ক্যারেক্টারেরও তো একটা হরোস্কোপ থাকতেই পারে। আমি যদি একটা হরোস্কোপ ভাবি মেয়েটিকে, যে ট্রেটসগুলো তুমি লিখেছো আমি বুঝলাম, একটা ক্লোজেস্ট পর্যায়ে নিয়ে যাই, ফেলি, তারপরে ওটাকে ফোর্স করে বানিয়ে দিই হরোস্কোপটা, যাতে আমি ওই ট্রেডগুলোকে নিতে পারি। তো তাই তো হলো আলটিমেটলি। এটা একটা ইন্টারেস্টিং জিনিস শিখেছি আমি। খারাপ না ব্যাপারটা, ইটস আ স্মল হ্যাক। কিন্তু তুমি যখন চরিত্রটা করতে গেলে, ঠিক তোমার পার্সোনাল, দেখো প্রত্যেকটা অ্যাক্টরের একটা করে পার্সোনাল লাইফ আছে, তুমি যেটা নিজেই বলছিলে, মানে তুমি রিলেট করলে কি করে, হ্যাঁ মানে রুমির সঙ্গে রিলেট করলে কি করে? দ্যাট ইজ আ নাইস কোয়েশ্চেন। হ্যাঁ, ওটা কিন্তু থাকে অনেক সময়, তুমি আমাকে কাস্ট করবেই বা কেন যদি তুমি আমাকে ওই হিসেবে না দেখো, কারণ তুমি ত্রিধাকে যেটুকুনি দেখেছো, ত্রিধার অ্যাক্টিং রেঞ্জ যেটুকুনি দেখেছো, কিন্তু কিছু না কিছু একটা সিমিলারিটি বা একটা এক্সিকিউশন পাওয়ার না থাকলে তুমি করতে না। তো ওই সিমিলারিটি পয়েন্টটাতেই আসছি। আমি মনে করি যে পার্সোনাল স্পেস থেকে কিন্তু
আমরা এক্স্যাক্টলি ক্যারেক্টার জার্নিতে যা দেখি, যে এক্স্যাক্ট পয়েন্টটা নিয়ে রুমির ব্যথা, ওইটা হয়তো আমার এক্স্যাক্ট লাইফে নেই, রাইট। কিন্তু ওরকম সিমিলার ব্যথা হয়তো আমি অন্য জায়গা থেকে পেয়েছি হয়তো। কারণ আমরা দেখি রুমি ইজ এ সিঙ্গল চাইল্ড, ত্রিধা ইজ অলসো সিঙ্গল চাইল্ড। রাইট। একটা সিঙ্গল চাইল্ড হওয়ার কিন্তু মানসিক ব্যাপারটা অনেক আলাদা থাকে, অনেক মানে ছোটবেলা থেকে ইউ আর প্রিপেয়ার্ড যে সব কিছু লাইফে কিন্তু নিজেই করতে হবে, নিজেই দেখতে হবে। আমিও সিঙ্গেল চাইল্ড, সো আই আন্ডারস্ট্যান্ড। বুঝলি আমি কি কোন অ্যাঙ্গেলটা খুললাম? একটা সিঙ্গল চাইল্ডে কিন্তু একটা লাইফ লিড করার অনেক ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস থাকে। তুমি প্রশ্ন করলে যে ক্যারেক্টার্সের সাথে রুমির সাথে আমি কি রিলেট করতে পারছো? সিঙ্গল চাইল্ড হয়ে কি হয়, যেটা আমরা সিরিজে দেখতে পাই আর পাবো, যে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে যেহেতু মা বাবাই সব কিছু হয়, মা বাবা যদি এক্স্যাক্টলি মা বাবার রিলেশনশিপ ঠিক না থাকলে, মা বাবার সাথে রিলেশনশিপ ঠিক না থাকলে একটা ব্রেক হতে পারে। সেখানে কি হয়, তোমার বয়ফ্রেন্ড, কালকে যদি কেউ হাজব্যান্ড হয়, সব কিছু হয়ে যায় তোমার জন্য, বন্ধু বান্ধব। তো এটা মানুষের যে ছোটবেলা থেকে একা একটা তার জার্নি লাইফে, সে কিন্তু তার কাজ কিংবা একটা আরেকটা মানুষ মানে খুব ডিপেন্ডেন্ট হয়ে যায় বা খুবই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, মাঝখানে কিছু থাকে না। নোটিস করবে, আমি জানি বাকি যারা সিঙ্গেল কিডস তারা ইদার ভীষণই ইন্ডিপেন্ডেন্ট, যে হ্যাঁ আমাকে তো করতেই হবে সব কিছু, আর কোনো অপশন নেই। আর কিছু লোক ভীষণ ক্লিঙ্গি, অ্যান্ড ইটস গুড ওয়ে ক্লিঙ্গি, যেটা আমি কিন্তু আমি ভীষণ ইমোশনালি সাপোর্ট চাই লোকের থেকে, আমি খুব ভালোভাবে প্রকাশ করে দিই। আমি মনে করি রুমিকে আমি দেখেছি অ্যাজ আ ক্যারেক্টার, ও কিন্তু ঠিক ওরকমই কিছু একটা চায়, ওই জন্য নিজেকে খুব গার্ড করে ফেলে। হ্যাঁ, এবং ও চায়, আমার যতদূর মনে হয়, আমি রুমির ক্যারেক্টারটা লিখতে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে এই নিয়ে, সেটা হলো রুমি নিজে যেহেতু একটা পয়েন্টের পর ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তুমি যেটা বললে আইদার ডিপেন্ডেন্ট না হলে মাঝখানে কিছু নেই, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সেখানে না ওর, আমার মনে হয় ওর একটা অদ্ভুত ইচ্ছে আছে টু বি সামওয়ান সাপোর্ট, যেটাও নিজের মায়ের সাপোর্ট হতে চায়নি। ভ্যালিড পয়েন্ট, কারণ ও নিজের মায়ের সাপোর্ট হতে চেয়েছিল বোধহয়, সেটা হয়ে উঠতে পেরেছে কিনা উই ডোন্ট নো, আমরা পুরো ডিটেলে কথা বলবো না, সিরিজটাও দেখতে হবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো হাউ ডু ইউ চুজ এ স্ক্রিপ্ট, হাউ ডু ইউ চুজ এ প্রজেক্ট? এটা কিভাবে, এবং ডাজ ইট, ওটা কি চেঞ্জ হয়েছে ইন দ্য কোর্স অফ দিস হোল জার্নি অফ ইয়োর্স, যেভাবে তুমি আস্তে আস্তে একটার পর একটা কাজ করেছো, সেটা কি চেঞ্জ হয়েছে? এখন কি বলতো, একটা রেসপন্সিবিলিটি হয়ে গেছে প্রথম থেকে, খুব ভালো কাস্ট, স্ক্রিপ্ট, পরিচালক, প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছি, একটা লেভেলটা মেনটেন করতে হয়, যা তা কাজ তো করলে চলবে না, ওটা একটা প্রেশার। ওটার জন্য কিন্তু অনেক কাজ আমাকে ছাড়তে হয়েছে, কারণ অনেক লুক্রেটিভ কাজ এসছে, যেটা হয়তো আমি একটা গ্যাম্বল নিতে পারতাম যে হ্যাঁ মেবি প্রজেক্টটা ভালো হতো। অনেকে আবার টাকা দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করে, ভেরি ফ্র্যাঙ্কলি আমি টেলিং ইউ, যে ওকে সো এত টাকা দিয়ে দিলেন, আই এম শিওর শি উইল ডু ইট। নো, দ্যাট ডাজ নট রিফ্লেক্ট ওয়েল, কারণ ওটা করলেও কিন্তু, মিথ্যে কথা কেন বলবো, সবাই একটা পয়েন্টে একটা দুটো এরকম ডিসিশন নিয়েছে, আমিও নিয়েছি, যে আই থট হ্যাঁ ঠিক আছে, মেবি দে আর পেইং মি ফর মাই টাইম, মেবি আই ক্যান ডু ইট, বাট ইয়া আলটিমেটলি আই ডিড রিগ্রেট ডুইং দ্যাট প্রজেক্ট। নাম না নিলেই ঠিক আছে, বাট হয়, এটা অনেক সময় হয়। ওটা না হলে কিন্তু ইউ ডোন্ট রিয়েলাইজ দ্য ভ্যালিউ অফ হোয়াট ইউ কুড ডু বেটার। আমি নিজে মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি অনেকটা পাল্টেছি ইন মাই চয়েস অফ স্ক্রিপ্টস। সো আই লাভ ইয়োর কোয়েশ্চেন। কিছু ফ্যাক্টার্স থাকে, I go by the 4 rule policy. সেটা হচ্ছে who's the production house, who's the director, who's the lead. But our opposite doesn't matter. I'm not intimidated by that. Overall cast also matters to me. I want to see who brings value to it also. Correct. Not just the guy opposite to me. Our fourth would be the medium. Is it a short film? Is it a festival film? Is it OTT? Or মানে দ্য মিডিয়াম অলসো ম্যাটার্স, টুডেজ ওয়ার্ল্ড ইট ম্যাটার্স। তো এই 4টে প্যারামিটারের মধ্যে যদি দুটো স্ট্রং পয়েন্ট থাকে, আই এম ইন ফর দ্য প্রজেক্ট। কারণ সবসময় 4টে ম্যাচ করবে না, দ্যাটস ইম্পসিবল। তোমার এখানে এই সিন চুজ করার পেছনে এই 4টের মধ্যে পুরো জায়গায় ফাঁসালে আমাকে, 4টের মধ্যে হোয়াট ওয়ার্কড? ডেফিনেটলি, মানে I'll be honest, the first when I got to hear that Surinder Films has approached, that obviously একটা presence আছে, that was important for me. You know, script was my second deciding factor, very frankly I'm telling you. It was not medium or my character also, my kotota screen space আমি সব দেখতে যাইনি। I was very convinced with the part when it was initial narration was given to me, যে it is something where I could do a lot.
I could showcase a lot. ভাল লাগলো ওটা আমার। So that factor played superbly well. বেশ। বম্বেতে তোমার যে জার্নিটা শুরু হচ্ছে, বা আমি যদি একটু পিছনে যাই, মিশর রহস্য থেকে শুরু করার পর তোমার মাঝখানে একটা ব্রেক, তারপরে আবার তুমি শুরু করলে যখন অ্যাজ অ্যান অ্যাক্টার, তো কন্টিনিউয়াসলি আমরা মানে আমার মনে হয় প্রত্যেকটা অভিনেতা, প্রত্যেকটা আর্টিস্টই যদি তারা হয়, তারা তো চেঞ্জ হতে হতে যায়, তাদের রিয়েলাইজেশন চেঞ্জ হতে যায়। এবং আমার কোথাও একটা মনে হয় তোমার একটা স্পিরিচুয়াল কানেকশনও আছে। অ্যান্ড আই থিঙ্ক এটা আমরা বম্বের প্রচুর মানুষকে বলতে শুনেছি যে অ্যাক্টিং ইজ স্পিরিচুয়াল অ্যান্ড এভরি ক্যারেক্টার হ্যাজ এ স্পিরিচুয়াল কানেকশন অর স্পিরিচুয়াল অ্যাঙ্গেল টু দ্য ক্যারেক্টার, প্রত্যেকটা ইয়েতেই থাকে। তো তোমার ক্ষেত্রে হোয়াট এক্স্যাক্টলি এই যে মানে তুমি তো বললে, আমি একটা জিজ্ঞেস করলাম তোমার চুজিং অফ ক্যারেক্টারে যে চেঞ্জটা এসছে সেটা একটা, তুমি যে অভিনয়টাকে আস্তে আস্তে বুঝছো, আস্তে আস্তে প্রত্যেকটা মানুষই আমরা শিখতে শিখতেই মরে যাবো একদিন, মানে তাও শেখা শেষ হবে না, নলেজ ইজ জাস্ট ইনফাইনাইট। তো এই যে তুমি শিখতে শিখতে যে রিয়েলাইজ করতে করতে চলেছো, হাউ ইজ দিস জার্নি গোয়িং অন অ্যান্ড হাউ বম্বে হেল্প ইউ ইন দ্যাট? I think Bombay helped me in understanding spiritualism because I saw quite the opposite of what's happening of spiritualism. In the sense, আমরা কিন্তু সবাই স্পিরিচুয়াল বিংস, এই ডায়লগটা আমরা অনেকবার শুনি, অনেকে বলে এটাকে নিয়ে। কোন বয়সে এই অওয়েকেনিংটা হবে, দ্যাট ইজ দ্য ওনলি ডিফারেন্স। একটা মানুষের 4 বছর বয়সে হতে পারে, কারোর 40 বছর হতে পারে, কারোর হয়তো একেবারে মানে যখন সে হয়তো ডেথ বেডে তার তখনও হতে পারে। বাট সবার একটা কিন্তু এই জার্নি হয়, আমরা কিন্তু সবাই এনার্জি বিংস, উই আর অল মেড অফ মানে ইটস জাস্ট এন্ট্রপি। কারেক্ট। ঠিক, যেটা আমরা বলি এনার্জি ইজ নিদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ইটস জাস্ট ট্রান্সফার্ড। ওখান থেকে কিন্তু ব্যাপারটা আসে। আমরা একটা ইভলভ স্পিসিস, সেখানে সবাই ডিফারেন্ট একটা স্পেসে আছি। ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন অ্যান্ড কানেকশনস। এই যে উপরি জায়গাটা আমরা যে একটা ইলিউশন, একটা মায়া ক্রিয়েট করেছি, এটা কিন্তু পুরো ম্যানমেড, আই ফিল। রাইট। কিন্তু এই জগতে থেকেও তো আমি বলতে পারি না যে খালি আমি সাডেনলি এখন আই তো ডোন্ট সি মাই সেলফ সাডেনলি বিকামিং টোটালি মানে ইনটু দ্য স্পেস যেখানে আমি সব কিছু ত্যাগ করে চলে যেতে পারি। বাট আই ফাউন্ড এ ডিপার মিনিং ইন হ্যাভিং অ্যান অ্যাবসলিউট ব্যালেন্স ইন আ রুটিন। যে আমি এই জিনিসটা আমার বিলিফ প্লাস আমার অলসো যেটা কাজ, কোথাও না কোথাও একটা আই ফিল দ্যাট আই এম এবল টু স্ট্রাইক আ ব্যালেন্স ইন দ্যাট, বিকজ দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু লিভ। আমি ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, আমি কাজ করতে ভালোবাসি, আমার একটা পার্সোনাল লাইফও আছে, আমার মা বাবার সাথে টাইম স্পেন্ড করতে পারি। এই 5টা প্যারামিটার যদি এর মধ্যে 3টে যদি খুব সিঙ্কে থাকে, আই এম গুড। হোয়াট এলস ডু আই নিড? দুঃখ বা কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে আসে, ঠিক, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে। কোনো সময় খুবই ডিভাস্টেটিং হয়, কোনো সময় আমরা খুবই ইজিলি হ্যান্ডেল করে দিই। তুমি দুঃখ হ্যান্ডেল কী করে করো? যদি দুঃখ বা কষ্ট হয়, এটা হ্যান্ডেল কী করে করো? এটা যদি আমাকে 3 বছর আগে করতে, আমি এক্ষুনি কাঁদতে শুরু করে দিতাম। মানে ব্যাপারটা কী হয়, আমি না দুনিয়াটাকে খুব সিম্পলভাবে দেখি। একটা বাচ্চা যেরকম ভাবে, আমি ভীষণ লেট ব্লুমার নিজেকে বলবো ওইভাবে। আমি দুনিয়াটাকে সবসময় খুব রোজিভাবেই দেখি আর দেখেছি, রিয়ালিটি যাই হোক না কেন। বাট আমি যদি নিজের একটা দুনিয়া বানাই যে আমি এটাকে এইভাবে দেখতে চাই, তাতে খারাপ কি? একদম খারাপ নেই, অবভিয়াসলি। এক্স্যাক্টলি। আমি পালাচ্ছি না রিয়ালিটি থেকে, কিন্তু আমি একটা নিজের জগৎ তৈরি করেছি যেটা আমার, আর আমি থাকতে চাই। কিন্তু ওই যে এক্সপেকটেশনটা, ওটা দুঃখ, যে অন্য একটা মানুষ বা আমার আশেপাশে সবাই ওরকম ভাববে, দ্যাট ইজ দ্য দুঃখ। কারণ এরকম অনেকবার হয়েছে যে বন্ধু বান্ধব বলবো না, পার্সোনাল স্পেসে বলতে পারি, অনেকে ভাবে মানে আমাকে জানার আগেই হয়তো তাদের একটা ফিয়ার, আরে এই মেয়েটা তো এরকমই হবে, এই মেয়েটা তো ওরকমই করবে। একটা মানুষকে না চিনে না জেনে তুমি যদি এই মন্তব্যটা করো, তাহলে ভালো হয়েছে তুমি আমাকে চেনো না, ভালো হয়েছে তুমি আমাকে জানো না। অ্যাবসলিউটলি। কারণ আমি সেই মন্তব্যটা করি না, আই ডোন্ট লুক অ্যাট ইট দ্যাট ওয়ে। আমাকে যদি আজকে তুমি এসে বলো, এই আমার মনে হয় তোর এই মানুষের সাথে কাজ করা উচিত না, কারণ এরকম এরকম ব্যাপার, শুনবো তোমার কথা, কিন্তু আলটিমেটলি করবো যেটা আমার বিচার, রাইট? সিমিলারলি যদি আমার ব্যাপারে এরকম কেউ একটা বলে, আমি চাইবো যে সেও ব্যাপারটা বিচার করুক, অ্যাটলিস্ট তার যদি ইচ্ছে করে সে ব্যাপারটা নিয়ে। দ্যাট ইজ সামথিং দ্যাট হার্টস মি আ লট। কাছের মানুষ যদি সেটা জেনেও করে,
দ্যাট হার্টস মি লট। ভেতর থেকে কি ইমোশনাল যে জায়গাটা তুমি বললে 3 বছর আগে করলে প্রশ্নটা করলে কেঁদে ফেলতে, ভেতর থেকে কি ত্রিতা চৌধুরী এখনো খুবই ইমোশনাল, নাকি ইমোশনটা হ্যান্ডেল করতে শিখে গেছে বেটার? সেকেন্ড ইমোশনাল তো ইমোশনস নেভার গো, ইউ আর বর্ন উইথ ইট অ্যান্ড ইটস হিউম্যান। আমরা যে অনেকে বলি না কান্নাকাটি করতে নেই, না এরম করতে না, কান্নাটা খুব ভালো জিনিস, কারণ ওই কান্নার পরে আসে খুশি, ইনস্ট্যান্ট স্টেপ। কত কাঁদবে, কেঁদে নাও, কত এ করবে, তারপরে তো ফিলিংটা আসবে যে নাও আই ক্যান বি হ্যাপি আফটার দিস ইমেন্স স্যাডনেস। বাট আই এম কামিং ব্যাক টু তুমি যে প্রশ্নটা করলে, হ্যান্ডেল করতে বেটার শিখেছি। দুঃখ আসবে, এরকম না যে আমার হাতে, বাট হ্যাঁ এখন হেসে উড়িয়ে দিতে পারবো, আমি হয়তো পরবা করবো না। আর এটা ওটা থেকে আসে যে অনেক মানুষের যাদেরকে আমি হয়তো এই দরজাটা দিয়েছি টু গেট টু মি, সেটাকে খুব ভীষণভাবে মানে বাজেভাবে হ্যান্ডেল করেছে, মিসইউজ করেছে। ইয়েস, ভেরি মাচ। কারণ আজকে যদি আমাকে একটা মানুষ ভালোবাসে, তার সেটা জানা উচিত যে সে যদি আমাকে জানে একটা পার্টিকুলারভাবে, সে নিশ্চয়ই তার ওন রিসার্চ করে আমার কাছে এসেছে। তারপরে যদি সে আমাকে পাল্টাতে চায়, একটা অদ্ভুতভাবে কন্ট্রোল করতে চায়, সেটা কীরকম ভালোবাসা, সেটা কীরকম ধরনের একটা স্পেস। সেই স্পেসটা তো তোমার মানে তোমার অ্যাজ এ পার্সন, তোমার যে ভেতরের ইনসাইড ইউ, সেটাকে তো ঘেটে দেবে। সেটা তো ওটাই হয়, মানে এটা হয় যখন একটা ভালনারেবল হয়ে তুমি নিজেকে যেরকম তুমি, সেটা তুমি দেখাতে চাও কাউকে। সে হয়তো প্রথম বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি নিতে পারছি, আমি আছি। আর তারপরে একটা দিন সে ডিসাইড করলো যে না আমি এটা নিতে পারছি না, then it's fine, that is okay. Right. তো it is not about a boy, by the way, this is not about a boy, এটা একটা মহিলার ক্ষেত্রে প্রযোজ্য। একটা খুব ফানি গল্প বলি। আমাকে অনেকে বলে যে আমার খুব বেশি ফিমেল ফ্রেন্ডস কেন নেই। আমার মনে হয় না আমার কোনোদিন ঈর্ষা হতো বা আমি কারোর সাথে খারাপভাবে ব্যবহার করেছি। তারা নিজের থেকে আগে ভেবে নিয়েছে যে আমি তাদের সাথে খারাপ ব্যবহার করব, তো আমাকে অ্যাপ্রোচ করেনি। মানে এটা প্রিকনসিভড একটা আইডিয়া নিয়ে এসেছে আর কি। ইয়েস, আমি মনে করি আমার মা আমাকে খুবই একটা কনফিডেন্ট মহিলা হিসেবে বড় করেছে, কারণ সেও ওরকমই। আমাকে কোনোদিন বলে, মানে আমি কোনোদিন আজ পর্যন্ত আমি কনফিডেন্ট আমি বলতে পারি এটা, অন্য কোনো একটা মেয়ের সাথে বা কারোর সাথে বাজে ব্যবহার করেছি। ইট ইজ নট ইন মি যে আমি কাউকে নিচু দেখাবো। কিন্তু আমার সাথে একটা খুব ফানি ব্যাপার হয়েছে স্কুল লাইফ থেকে, যে মেয়েরা আমাকে বলতো না ও তো খালি ছেলেদের সাথে কথা বলে, আমরা ওদের সাথে কথা বলবো না। মাই কনসার্ন ইজ ইউ আর না কো এডুকেশন স্কুল, তুমি নিতে পারছো না যে একটা কো এডুকেশন স্কুলে কেউ আমাকে হেল্প করছে। হোয়াট ইজ দিস, মানে আমরা বাঙালিরা যথেষ্ট লিবারেল হয়ে না, আই এম সো প্রাউড টু বি ফ্রম কলকাতা, যে আমাদেরকে শেখানো হয় না যে একটা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য হয়। আমি আই ডোন্ট এগ্রি যে অনেক কালচার্সে লড়কা লড়কি দোস্ত कैसे बन सकते हैं, लाइक नहीं कुछ तो होगा उनके बीच, এই স্টেটমেন্টটা আমি ঠিক বুঝতে পারি। বাংলায় সেই কনসেপ্টটা খুব কম আমার মনে হয়। এক্স্যাক্টলি, মানে you have demarcated somebody as being a friend, that person will be a friend, take it. But some people still don't outgrow that mentality. And আমার তাদের জন্য খারাপ লাগে that they can't outgrow it, because I have certainly outgrown their perspectives of me. রাইট। Yeah. এবং মানে হোয়াট আই আন্ডারস্টুড ফ্রম দিস, যে এই ধরনের মানুষগুলোকে হ্যান্ডেল করতে করতে তুমি বেটার শিখেছো হাউ টু হ্যান্ডেল ইমোশন। কারণ কোনটা রিজেক্ট করতে হবে, রাইট, কোনটা রিজেক্ট করতে হবে ইউ আন্ডারস্ট্যান্ড নাও, এবং ভাইবটাও বুঝতে পারো। সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং না আমি হাসলাম বিকজ ইটস নট রিয়েলি। না আমি সেটাই জিজ্ঞেস করতে চাই, তুমিও সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পপুলার, যাকে বলে সেই অর্থে সোশ্যাল মিডিয়া স্টার। এই এই টার্মটা তো নতুন এসছে, মানে বেশ কিছুদিন হলো, একদম নতুন বলছি না আমি। হাউ দিস সোশ্যাল মিডিয়া, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া ফর ইউ, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এই যে ইনফ্লুয়েন্সার বিষয়টা যে এই মুহূর্তে তৈরি হয়েছে, এবং তাতে একটা অন্যই জগৎ খুলে গেছে, যে জগৎটা আগে আমাদের কাছে এতটা ওপেন ছিল না। হাউ ডু ইউ সি ইট? সোশ্যাল মিডিয়া আমি মনে করি একটা জিনিস খারাপ লাগে, দ্যাটস আমি একটু হাসলাম আগে, সেটা হচ্ছে আগেকার দিনে কি এত কিছু আমরা জানতে পারতাম, বা দরকার কি ছিল লাইফে শেয়ার করার এত কিছু? লাইফ তো চলছিল। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, লাইফ কিন্তু চলছিল। আই ফিল সোশ্যাল মিডিয়ার কিন্তু
রেসপন্সিবলি যদি আমরা ইউটিলাইজ না করি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি লোকের খুব খারাপও করছে। আমি এটা এই জন্য বলছি কারণ আই সিন বোথ দ্য সাইডস, আই এম সিং বোথ দ্য সাইডস। আমার নিজের জন্য মনে করি মাঝে মাঝে, কারণ আমি আগে করতাম, আমি আগে সব কিছু পোস্ট করতাম, মানে কি খাচ্ছি কি করছি মানে করতাম নিজের এনথুজিয়াজমে। একটা পয়েন্টে একজন আসে আর আমাকে একটা কথা বোঝা মানে এরকম না, বললো না যে করতে হবে, আমাকে একটা জাস্ট মন্তব্য করলো যে এটা কি দরকার, মানে কাজের ব্যাপারটা অ্যাম্পলিফাই করা বা ওটাকে একটা প্রপার প্ল্যাটফর্ম হিসেবে ইউটিলাইজ করাটা কিন্তু ইজ অ্যাকচুয়ালি দ্য পারফেক্ট কল ফর সোশ্যাল মিডিয়া, আমি যেটা মনে করি। কিন্তু জাস্ট অন্যদেরকে দেখানোর জন্য আমি কি করছি, আমি নিজেও কিন্তু মাঝে মাঝে ভাবি ব্যাপারটাকে নিয়ে, কারণ আমি নিজে সেটাও করি। ইন দ্য সেন্স আমিও কোথায় আছি, ঘুরছি, করি আমি। তো ওই জন্য আনসারটা কিন্তু আমার জন্য পুরোপুরি পরিষ্কার না। মানে তুমিও এখনো অবধি মানে ওই আনসারটা খোঁজার চেষ্টা করছো। এক্স্যাক্টলি, আমার মনে হয় প্রত্যেকেই বিকজ আই ডোন্ট হ্যাভ আ প্রপার আনসার টু দিস, আই ডোন্ট। কারণ হ্যাঁ, দিস লাইফ ইজ নিউ টু আস, মানে এই জীবনটা তো কতদিন হয়েছে, ম্যাক্সিমাম 4-5 বছর। তুমি বলো, তুমি কি মনে করো আমরা এক্স্যাক্টলি যা দেখাই সেটাই হয়? না না, একদমই না। আমরা দেখো, আমরা আমাদের দুটো কেন, আমাদের 3-4টে সাইড আছে প্রত্যেকটা মানুষের। আমি এক্স্যাক্টলি যা, আমি অরিজিনালি যা, ঠিক। তুমি অরিজিনালি যা। আমরা কি সবটা প্রজেক্ট করতে পারি সব সময়? না, এটাও কিন্তু হয়, অনেকে করে। আমি আমার কিন্তু ইমোশনসটা করি, আমি কিছু কিছু কোটেশনস যখন আমি জাস্ট ধপ করে দিয়ে দিই, ওটা আমার নিজের ইনস্ট্যান্ট ডের রিয়েলাইজেশন না হোক কি না হোক, মেবি কোনো কালে ছিল, বাট আমি ওটা যখন শেয়ার করি, কেউ একটা পরে আমাকে অনেকে বলেছে, ফিডব্যাক আমি দেখেছি যে খুব ভালো লাগলো যে এটা শেয়ার করলে আমি রিলেট করতে পারছি। আমার মনে হয় খুব অথেন্টিকলি যদি যতটা সম্ভব অ্যাটলিস্ট 70% যদি লোকেরা, মানুষেরা, ইভেন মানে কোনো আমি সোশ্যাল মিডিয়া স্টার্স বা আমি সেলিব্রিটি কিচ্ছু বলছি না, মানুষ জেনারেল, তোমার একটা বন্ধু যে হয়তো লয়ার, সে যখন লয়ার না, সে যদি একটা মিউজিশিয়ান হয়, সে তার মিউজিকের ব্যাপারে যদি একটু পোস্ট করে, কাউকে একটু ইন্সপায়ার করে, ওটা যদি হয় মজা লাগে, একটু ভালো লাগে। কিন্তু ওটাকে যখন একটা পলিটিক্যালি একটা স্পেস বানিয়ে দেয় বা তার একটা এজেন্ডা দেখায়, ওখানে বিকামস ডার্টি, আই ফিল। তো যতটা অথেন্টিক্যালি তার ফ্লিপ সাইডটা দেখাতে পারে রেসপন্সিবিলিটি নিয়ে, যদি পারি আমরা সবাই, তাহলে মনে হয় ইট ক্যান বি বেটার। দেখো, আমার মনে হয় আমরা আস্তে আস্তে যেরকমভাবে আমরা ছোট থেকে বড় হতে হতে বিভিন্ন জিনিস প্রপারলি হ্যান্ডেল করতে শিখে যাই, আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটাও ঠিক এরকম জায়গায় আছে আমাদের জীবনে, যে আস্তে আস্তে আরেকটু সময় যাবে, আমরাও বুঝবো যে এটা ভুল, ভুল করে করে আমরা শিখবো। প্রত্যেকের সঙ্গেই না ভুল করে তো কিছু শেখা যায় কিছু না, শেখা যায় না, একেবারেই না। এটাই আমারও মনে হয়। এই যে ইনফ্লুয়েন্সার্স বা ধরো এই যে তুমি বললে রেসপন্সিবলি হ্যান্ডেল করা যে কোনো জিনিসকে, আমার মনে হয় সেটা হতে আরেকটু সময় লাগবে। এখনও অনেকেই আছে যারা ইরেসপন্সিবলি অনেক কিছু করে ফেলে। আই ক্যান অ্যাডমিট সামথিং, অনেক সময় হয় কিছু কিছু ব্র্যান্ডসের জন্য আই গেট পেড আ লট। এবার কি হয়েছে মাঝখানে, মানে এখন তো আমার মনে অনেক গাইডলাইন্স এসে গেছে যে কিছু পার্টিকুলার জিনিসপত্র ইউ কান্ট ইভেন প্রমোট। লেটস সে an alcohol brand, it's not about my consumption, it's about maybe associating with that brand and promoting. It did strike me one day যে what am I influencing? Just because somebody gave me money, I'm doing this particular bit, I should do without that. আমি কিছু কিছু জিনিস I've stopped promoting it even if I'm paid for it because I don't believe in it. রাইট, এটা খুব এটাও তো একটা পয়েন্টে গিয়ে রিয়েলাইজ করেছো। I did. I deleted everything and I kind of mentioned, মানে এখন I've completely revamped my way of putting brands. I absolutely want to hack into the wellness and well-being space. Right. তার মানে এটা না যে I have to be in a zen yogic mode. There can be also little bit of fun elements to it because that's who I am. Correct. But yes, the responsibility term has come to me যে এটা আমাকে করতে হবে বিকজ আমি ওটার জন্য ট্রোল হতে চাই না। ট্রোলের কথা বললে আমি জাস্ট ট্রোলের প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম। বিভিন্ন রকম ট্রোলস প্রত্যেককেই হ্যান্ডেল করতে হয়, তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই হয় প্রচুর ট্রোলস। ডু ইউ ইভেন সি দোজ কমেন্টস, অর মানে যে যারা ধরো বিভিন্ন ট্রোলিং কমেন্টস করে, বিভিন্ন জিনিস নিয়ে ট্রোল করে, সেটা কোথাও কি তোমাকে এফেক্ট করে এখন অবধি, নাকি ওটা হ্যান্ডেল করা শিখে গেছো? কিছু মানুষ ওটা করে জাস্ট টু গেট অ্যাটেনশন। একটা খুব ইম্পর্টেন্ট হ্যাক, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শিখি। কিওয়ার্ডস হয় যেগুলো একবার যদি তুমি দিয়ে দাও, সেফ ওয়ার্ডস বলে, ওগুলো কেউ লিখতেই পারবে না। আচ্ছা। তো আমার টিম বসে বসে আমরা এই কাণ্ডগুলো করি, মানে
মাঝে মাঝে খুব অ্যাকচুয়ালি এখন আমি হাসি এগুলোকে নিয়ে সত্যি বলতে। একবার ভেবেছিলাম একটা কাজ করব যে আই কল দেম আউট, মানে যারা যারা যা যা লিখেছে ফালতু জিনিস আমি ওগুলোকে স্ক্রিনশট করে তাদেরকে ট্যাগ তো না, মানে আমি অ্যাকচুয়ালি অ্যাম্পলিফাই করব। আমি ওরকম একটা করেছিলাম, একটা মানুষ কিছু একটা লিখেছিল, ঠিক আছে, ও ইট ওয়াজ অ্যাবাউট কি, মানে ইট ওয়াজ সো অফেন্সিভলি ফানি লিখেছে, এত পয়সা কোত্থেকে আসে, কে তোমার জন্য প্রোভাইড করে। Right. বললাম হ্যাঁ, একটু যদি লাইফে খাটো, একটু যদি চেষ্টা করো তুমিও করতে পারো। I think I wanted to make it in a little mock sarcastic way, but I also meant to say ki like, মানে why do people just always do this obvious kind of a space just to get attention? অ্যাটেনশনই, আর কিছুই নয়, আমারও মনে হয় তাই। আমি অনেককেই জিজ্ঞেস করেছি এই প্রশ্নটা, কারণ আমার মনে হয় আমার সঙ্গে একটা জিনিস ঘটেছিল। আমি একটা পোস্ট করেছিলাম, তাতে আই গট লাইভ থ্রেটস আর কি, এবং সেটার লাইভ থ্রেটস বলতে এখান থেকে নয়, মানে সারা ইন্ডিয়া থেকে বিভৎস ভাইরাল হয়ে গেছিলো পোস্টটা। আমি একটা পোস্ট করেছিলাম, আই ওয়ান্টেড, শেয়ার করো এটা কি ছিল এক্স্যাক্টলি? হ্যাঁ আমি বলছি এটা ছিল, আমি এক্স্যাক্ট পোস্টটা বলছি না কারণ এত ট্রোলড হয়েছি, এতটা লাইভ থ্রেড পেয়েছি, এক্স্যাক্ট পোস্টটা বলছি না, ডিলিট করে দিয়েছিলাম আমি। আমার পোস্টটা ছিল অ্যাকচুয়ালি সেই মুহূর্তে একটা পলিটিক্যাল ঘটনা ঘটে, পলিটিক্যাল বলবো না, সেই মুহূর্তে একটা অপরাধ ঘটে, যেই অপরাধটার এগেনস্টে আই ওয়ান্টেড টু মানে স্ট্যান্ড আপ, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, এবং আমি প্রতিবাদ করে বলেছিলাম যে এইগুলোকে দেখা হোক, রাদার দ্যান ফোর্সিং মানে দেশপ্রেম টু দ্য হিউম্যান বিংস। আমরা চারিদিকে এইটা নিয়ে একটা পোস্ট করেছিলাম, দ্যাট ওয়াজ নট অফেন্সিভ অ্যাট অল। যে মানে ওর ব্যাপারে নাড়া করে অ্যাকচুয়ালি অ্যাকশন দেখানো, রাইট, অ্যাকশন দেখানো উচিত। সত্যি যদি কারো দেশপ্রেম থাকে তাহলে সেটা দেখানো হোক। তো এই জিনিসটা নিয়ে একটা পোস্ট করেছিলাম, আই গট রিয়েলি ভেরি ব্যাডলি ট্রোলড। আর আমি বলছি তোমাকে, ইট এফেক্টেড মি ভেরি ব্যাডলি, আমার খুবই এফেক্ট হয়েছিল। তো সেই কারণেই আমি এটা বারবার জিজ্ঞেস করি যে হাউ টু হ্যান্ডেল দিস, কারণ আমিও জানি ভবিষ্যতেও বিভিন্ন ট্রোলিং সবাইকে ফেস করতে তোমাকে হবে। বলি সোশ্যাল মিডিয়া কেন, মানে আজকে আই শেয়ার অ্যান ইনসিডেন্ট উইথ ইউ। আমি যখন কিছু ইন্টিমেট সিনস করেছিলাম, আই নো আই এম প্লেইং আ ক্যারেক্টার, আমি জানি দ্যাট আমি ওটা করেছি, কিন্তু সত্যি বলতে গেলে হয়তো আমি ভাবিনি যে একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যায়। তার থেকে বড় একটা ব্যাপার যেটা হয়েছিল হচ্ছে, লোকে আমাকে ট্রোল করেনি ফর প্লেইং আ ক্যারেক্টার, বাট লোকের মন্তব্যটা একটা আলাদা লেভেলে চলে গেছিলো, উইচ আই ফাউন্ড ভেরি স্লিজি আফটার ওয়ান পয়েন্ট। যে আমার মনে হয়েছিল যে মানে I kind of got affected. আমার বেশ মানে মেন্টাল হেলথের জন্য ব্যাপারটা ঠিক ছিল না, কারণ লোকে কিন্তু দেখেনি যে একটা ক্যারেক্টার আমি প্লে করেছি যেখানে ইট ইজ অ্যাকচুয়ালি সাবজেক্ট যেখানে সামথিং রং হ্যাজ হ্যাপেন টু দ্যাট গার্ল, বরঞ্চ লোকে খালি ওটাকে একটা অদ্ভুত লেভেলে they started thinking that my co-actor Bobby and I have something to do with each other, and utter nonsense and rubbish, মানে যেটা আমি বলতেও চাই না, লিখতেও চাই, মানে আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু ব্রিং ইট আপ। বাট লোকের এরকম একটা ছোটো মেন্টালিটি এগুলোকে নিয়ে, মানে মজা হাসি ঠাট্টা অব্দি নেওয়া যায়, কিছু কিছু মানুষ খুবই খারাপভাবে যাতে একটা মানুষকে মেন্টালি এফেক্ট করতে পারে সেরকম কিছু একটা করে। আমার মনে হয় আমরা কিন্তু 5টা পজিটিভ কমেন্ট না পড়ে একটা নেগেটিভ কমেন্টের দিকে তাকাই, এটা হিউম্যান সাইকোলজি একদম। কিন্তু ওটা যদি একটু না করে আমরা পারি ওটাকে ইগনোর করতে, দেন ইটস আ উইন ফর আস। আমি শিখেছি একটা জিনিস, শিখছি রাদার মোর উইথ ইনসিডেন্টস, যাই ফিল করো সব কিছু শো করো না। রাইট, এটা আমিও ফিল করো, সবকিছু শো করো, এটা আমিও শিখেছি একটুখানি, আমিও একটু বুঝেছি যে লোকে কিন্তু সেটাই চায়, তোমার রিয়াকশন, একদম তোমার রিয়াকশন চায়, এবং সেটাই অ্যাটেনশন ওদের কাছে। ওকে, কামিং ব্যাক টু আমাদের প্রজেক্ট সিন ইজ হুইসপার্স অফ গিল্ট, ঠিক তাই তো? আমরা জানি সিন সিরিজটার মধ্যে আমরা গিল্ট নিয়ে অনেকটাই কি বলবো, একটা ডিপার লেভেলে যাওয়ার চেষ্টা করেছি, হিউম্যান ইমোশনের ডিপার লেভেল, কি করে মানুষ গিল্ট হ্যান্ডেল করে, বা গিল্ট হ্যান্ডেল করতে গেলে মানুষের কি কি জিনিস দরকার পড়ে। তোমার পার্সোনাল গিল্ট যখন গিল্ট হয়, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট গিল্ট? মানে সবার হয়, আমি যদি কাউকে কিছু বলেও দিই না, আমার বাড়িতে গিয়ে মনে হতে পারে ইসরে এই কথাটা এইভাবে না বললেই হতো না, হ্যাঁ একটু আবার গিয়ে ওকে বলে দিই নাকি যে না ভাই ওইভাবে বলতে চাইনি। এটা মানে হাউ ডু ইউ হ্যান্ডেল দিস? আমার ক্ষেত্রে আমি ভীষণ এখন একটু কমেছে। আমি কিন্তু আমার বন্ধু বান্ধব থেকে
মানে নট টু মেনি পিপল, এক দুজন আছে, বেশ কংক্রিট অ্যাডভাইস নিই কিংবা তাদের কথাটা একটু শুনতে ভালো লাগে। মা বাবাকে বললে খুব তারা একটা বায়াসড ওয়েতে বা খুব একটা পলিটিক্যালি কারেক্ট একটা রেসপন্স দেবে। কারেক্ট। কিন্তু সমবয়সী বা আমার থেকে বয়সে একটু যারা অ্যাডভান্সড মানে এক্সপিরিয়েন্স ওয়াইজ তাদেরকে যদি জিজ্ঞেস করি আমার মনে হয় আমি একটু ভালো উত্তর পাই। ইটস লাইক আ লেট আউট, লাইক আ সেফ স্পেস। অনেক সময় কিন্তু আমরা গিল্টটাকে ঠিক করতে পারি না, হয়তো রিয়েলাইজও হয় না যে এটা গিল্ট, একটা কিছু করেছি ঠিক। মানে এরকম আমার অনেকবার হয়েছে। আমি সম্পর্কটাকে খুব ভালো একটা খুব পুজো করি আমি সম্পর্কগুলোকে। আমার যদি বন্ধু বান্ধব হয় দে আর ফর লাইফ। আমি ছোট অন অ্যান্ড অফ রিলেশনশিপসে বিলিভ করি না। তো সেখানে এরকম হয়েছে এক দুবার কি কিছু একটা আমি হয়তো করিও নি, বাট কিছুভাবে লাইক আ গেম অফ চাইনিজ উইসপার্স ওটা এরকমভাবে একটা পাস হয়ে কিছু একটা পৌঁছেছে। সে মানুষটা ওটা ভেরিফাই না করার আগে তার একটা ওপিনিয়ন হিসেবে সে ব্যাপারটা থেকে বেরিয়ে পড়ে। আর খুবই ক্লোজ ফ্রেন্ড আমার সে ছিল, মানে শি স্টিল ইজ। আর আমার খুব খারাপ লেগেছিল দ্যাট ও কিরকম একটা শি কাট মি অফ। অনেক বছর পর যখন আর কি ও রিয়েলাইজ করে গিল্টটা কিন্তু ও ফিল করেছিল যে কেন আমি বন্ধুর সাথে এটা ক্লিয়ার করিনি। রাইট। এবং সেটা গট ক্লিয়ারড। হ্যাঁ, কারণ অনেক সময় কী হয় কেউ তো মানে আমি জানি না আমি কী লেভেলে কিছু করেছি কি করিনি, বাট কিছু মানুষ হয় যারা তোমাকে গিল্টি ফিল করে, দ্যাট ইজ আ বিগার অপরাধ আই উইল সে। ওকে, বুঝলে? আচ্ছা। যে অনেক সময় হয় যে সবকটা স্টোরিজের মাল্টিপল ভার্সনস হয়, তাই আজকে একটা আমরা রুমে বসে পডকাস্টে শ্যুট করছি, এখানে 5টা লোকের 5টা ওপিনিয়ন, 5টা রকমের ন্যারেটিভ হতে পারে একটা স্টোরি। একদম, দ্যাট ইজ দ্য ট্রুথ। তো সত্যিটা যে কি সেটা কিন্তু মাল্টিপল ন্যারেটিভ থেকে আমরা বুঝতে পারি। রাইট। ঠিক যেভাবে সিনেমা হয়েছে যে সত্যি এই ব্যাপারটা যে কি এটা তো বোঝাই, মানে সত্যি আর মিথ্যেটাকে তো আমরা সবসময় ওটাই গুলিয়ে তো। ফেলার চেষ্টা করি, এটা মানে ব্যাপারটা গুলিয়ে ফেলি নিজেই। এক্স্যাক্টলি কে সত্যি বলছে কে মিথ্যে বলছে ইজ নট ইম্পর্টেন্ট, কি ডিগ্রিতে সত্যি বলছে আর মিথ্যে বলছে। বিকজ সবার আমি যদি একটা মিথ্যে কথা বলি সেটা আমার জন্য মিথ্যে হয়তো না, ওটা আমার না, আমি তো সত্যি বলেছি। ইটস লাইক দ্যাট, ভেরিফাই কে করছি ওটাকে। আই গেস ইটস আ ভেরি ব্রড টপিক। হ্যাঁ, এটা অনেকটা বড় টপিক। কিন্তু আমরা জানি যে সিনে তোমার একটা জায়গা ছিল যেখানে ইউ হ্যাড টু সাপোর্ট সামওয়ান টু ওভারকাম হিজ গিল্ট, এবং তোমার নিজের একটা ইন্টারনাল স্ট্রাগল। দর্শক যখন সিন দেখবে, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে হোয়াট ডু ইউ সাজেস্ট, যে দর্শককে যদি বলতে হয়, আমরা যদি দুজনেই বলি, কি এক্সপেক্ট করবে এই সিরিজটা থেকে? আমি পার্সোনালি মনে করি প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা ইয়ে কিন্তু হিউম্যান ইমোশনস আর কমপ্লেক্সিটিসের ওপরেই কিন্তু বেসড, এবং সেটাই ওয়ার্ক করে। ঠিক। কিন্তু সবার কিন্তু মানে একটা মানুষ ওটাকে এন্টারটেনমেন্ট পারপাসে দেখতে পারে, কেউ কিছু রিলেট করার জন্য দেখতে পারে, সবার কিন্তু গ্রাসপিং পাওয়ারটা সেম না। বাট আমার ইচ্ছে আর আমার উইশ এটাই যে সবাই অ্যাটলিস্ট সিন একবার না বারবার দেখুক। 8টাই এপিসোড, তো আমার মনে হয় এটা একটা বিউটি ওয়েব সিরিজ। যখন মানে একটা স্টোরি খালি ফলো করার জন্য না, একটা ইন্সপায়ার্ড ফিল করার জন্য, নিজেকে আপলিফট করার জন্য সিন তারা দেখবে। কারণ আমার মনে হয় একবার দেখার পর সে আরও কিছুবার দেখবে ওটা ব্যাপারটা বোঝার জন্য। হ্যাঁ, মানে আমার মনে হয় তুমি যেটা বলতে চাইলে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই শুধু সেটার সঙ্গে, সেটা হলো যে দেয়ার আর লেয়ার্স অফ হিউম্যান ইমোশনস। অনেকগুলো লেয়ারে আমরা কিছু কিছু রিয়েলাইজেশন ছেড়ে গেছি। আই হোপ যে দর্শক সেটা খুঁজে পাক আলাদা আলাদা করে। আমরা বসে আছি দ্বিধার সময় কথা বলতে, আমরা কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে, এবং কিন্তু হ্যাঁ তুমি তো বলবে, কিন্তু আমার একটা ব্যাপার আছে। আমি মনে করি আমি একটু হাইজ্যাক করিনি ব্যাপারটাকে। মানে কারণ দেখো সিনে কিন্তু আমি রুমি, আমি একজন সাংবাদিক, তো একটু তো দর্শকদেরকে দেখায় ঝলক যে আমি কিরকম একটা জার্নালিজম আমি এক্সিকিউট করতে পারি। আচ্ছা, দ্যাটস ইন্টারেস্টিং থিং। চলো দেখি। ইয়েস, আমি দো রুমির পোর্টালে আমরা অন্য কিছু দেখি, অনলাইন পোর্টালে আমরা অন্যরকম জার্নালিজম দেখি, কিন্তু চেষ্টা করবো রুমির একটা ঝলক দেখাতে। বেশ বেশ তো আমি তোমাকে কটা প্রশ্ন করি, ঠিক আছে? দেখি তুমি ওটাকে র্যাপিড ফায়ারটাকে তুমি উত্তর দিতে পারো কিনা। আচ্ছা, যখন বাড়ির থেকে বেরো একটা কোনো থট কিছু মাথায় নিয়ে বেরো তুমি? অনেকগুলো থট নিয়ে বেরোই না, অনেক
লাস্ট থট যেটা তোমার বেরোনোর ঠিক আগে মনে হয় কি নিতে ভুলে গেছি আমি, কারণ আমি সব সময় ভুলে যাই, কিছু না কিছু ভুলে যাই, আমাকে আবার পেছনে যেতে হয়। আমি বেরোনোর সময় সব সময় মাথায় থাকে কি নিতে ভুললাম। আচ্ছা, এই যে পার্টিকুলার আমরা যে প্রজেক্টটা করলাম সিন, সব থেকে ফেভারিট ক্যারেক্টার কে? রুমি বললে চলবে না, সো রুমি বাদ দিয়ে তুমি আমাকে একটু বলো যে কে কে। আমি জানি আমিও ফেভারিট, আমি জানি। ইয়েস রুমি ছাড়া কে ফেভারিট? ঠিক। দেখো সবগুলো চরিত্র নিজের লেখা, তো নিজের থেকে বেরোনো চরিত্র, তো সবাই প্রিয় আমার, নো ডাউট অ্যাবাউট ইট। এরকম আমি পলিটিক্যালি কারেক্ট উত্তর ডিপ্লোম্যাটিক চলবে বলছি না, না। ডিপ্লোম্যাটিক দিচ্ছি না। আমার বক্তব্য হলো আমাকে যদি জিজ্ঞেস করতে হয়, আমাকে যদি তাদের মধ্যে থেকে চুজ করতে তুমি হয়, কোনটা প্লে করতে চাও আরো বেটার? অবভিয়াসলি সামার সাক্সেনা, কারণ সামার বি উইথ রুমি। নাইস। মেবি আমার মনে হয় সামার সাক্সেনা এমন একটা চরিত্র যেটা সবচেয়ে কাছের আমার, মানে আমার সবচেয়ে ক্লোজ, তো আমি ওই জন্য সামার সাক্সেনা প্লে করতে চাই অবভিয়াসলি। আর যদি সেটাই বলো তাহলে সেই অর্থে প্রিয় ক্যারেক্টার অবভিয়াসলি সামার সাক্সেনা। অফকোর্স, ঠিক আছে। আমরা যখনই একটা কোনো প্রজেক্ট করি, অনেক সোশ্যাল মেসেজ অনেক কিছুতে দিই, বাট সোশ্যাল মেসেজের সাথে সাথে কিন্তু আমাদের অনেক কম্পিটিটর্স, আমাদের অনেক পিয়ার্স, সবাইকে কিন্তু মেসেজ দেওয়ার খুব দরকার থাকে। সো এরকম কিছু একটা ব্যাপার পার্টিকুলার আছে যার থ্রুতে তুমি কিছু প্রকাশ করতে পেরেছো বা করতে চাও, কাজের থ্রুতে বা কোনো একটা কিছু জিনিসের মাধ্যমে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা একটু বেশ ডিপার কোয়েশ্চেন, বাট আমার বক্তব্য হলো আমি গল্পই বলতে চাই। হ্যাঁ, আর কোনো উদ্দেশ্য আমার নেই। আমার কোনো কম্পিটিটর হোক, বন্ধু হোক, বান্ধব হোক, তারা সব নিজের মতো করে কাজ করছে, আমি অনেস্টলি একটা গল্প বলতে চাই, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু। এবার সেটা কি বার্তা তাদের কাছে পৌঁছে দেবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট। এবার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে সেটা। গানের উপর সাইলেন্সার লাগিয়ে চালাও। আমি একদমই সাইলেন্সার লাগিয়ে চালাই। এবং যেটা আমি সিনে করার চেষ্টা করেছি সেটা হলো যে থ্রিলারই বলার চেষ্টা করেছি, কিন্তু থ্রিলারের মধ্যে অনেক কিছু লেয়ার্স মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে লোকে ভাবে আচ্ছা এই গল্পটা তো একটু অন্যরকম লাগছে। দ্যাট ইজ হোয়াট মেক্স ইট ইন্টারেস্টিং। রাইট। আমার ফোর্থ কোয়েশ্চেনটা একটু ইন্টারেস্টিং। যদি কারোর সাথে পালিয়ে যেতে হয়, কোথায়, কে হবে, কিরকম সে হবে? আচ্ছা, প্রথম কথা হলো আমার মোটামুটি আমার পরিচিত সবাই জানে না, এটা একটু ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাও, ঠিক আছে? আমি যাচ্ছি, ঠিক। আমি আমার পরিচিত সবাই জানে আই হ্যাভ এ বিগ ক্রাশ অন চিত্রাঙ্গদা সিং, ঠিক আছে? এবং এটা আমার পরিচিত সবাই জানে। আমি অন ক্যামেরা প্রথমবার বললাম যদি আমাকে পালাতে হয় 2012 এর মতন সবকিছু ধ্বংস হয়ে যাবে যে পৃথিবী বলেছিল, সো বেসিক্যালি চিত্রাঙ্গদা সিং কিন্তু তুমি নিয়ে পালাবে, তাই তো? পালাতে চাই একদম, আর কোনো বুঝে অপশন নেই। গেলাম, প্লিজ মেক নোটস অডিয়েন্স। এটা প্রথমবার আমি বললাম। হ্যাঁ, আমার ফিফথ কোয়েশ্চেন ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা অনেকের সাথে হয়েছে, কিন্তু ভাবলে চলবে না, ইনস্ট্যান্টলি ইয়েস অর নো বলবে আগে আমাকে, ঠিক আছে? রেডি? রেডি। ওকে, অন ইয়োর সিটস, গো। রাস্তায় কোনোদিন টাকা পড়েছিল, তুলেছো না ফেরত দিয়েছো? তুলেছি একদম তুলেছি। গুড, গিল্টি অ্যাজ চার্জ। একদম গিল্টি, এবং এরকম অনেক কিছু করেছি যেগুলোর জন্য গিল্টি আমি, মানে সেই গিল্ট মাঝে মাঝে উইসপার করে কানের মধ্যে। নাইস। বন্ধুদের বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলেছি প্রচুর। মিথ্যে কথা বলার এটা ভেরিফাই করাটা কিন্তু ওয়ে আছে, শেখাবো? কি রকম? শিখিয়ে দিই। হ্যাঁ, যদি কেউ মিথ্যে কথা বলে তাকে উল্টো থেকে শুরু করতে বলবে ইনসিডেন্ট গুলো, সে পারবে না। কারেক্ট, এটা তো আই ঠিক। এম টেলিং ইউ, এটা তো ঠিক। আর মিথ্যে কথা বলার একটা প্রবলেম আছে। আমি কি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হয়ে যাই রিয়েল লাইফে? তুমি তো ইনভেস্টিগেটিভ জার্নালিস্টই হয়ে গেছো। হ্যাঁ, হতেই পারো। একটা প্রবলেম আছে মিথ্যে কথা বলার, প্রচুর কিছু মনে রাখতে হয়। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ওই জন্য এরকম অনেক গিল্ট আছে, সেই সব গিল্ট আছে। বড় সেরকম বিরাট পাপ করিনি এখন অবধি, তো সেটার সেই গিল্ট নেই। বাট বাকি এই সমস্ত তো আই এম গিল্টি অ্যাজ চার্জড। নো প্রবলেম, বাট আমার খুব ভালো লাগলো দ্যাট আই অ্যাকচুয়ালি গট টু ডু দিস উইথ ইউ। রাইট, আমারও মনে হলো আমি রুমির সঙ্গে কথা বলছি। ইনফ্যাক্ট রুমি ইজ কোয়েশ্চেনিং ফর সত্যি দ্য পোর্টাল, যে পোর্টালটার নাম রুমির আছে এখানে সত্যি বলে, সেখানে সত্যিই বলা হয়। তো আমি পৌঁছাতে পারবো তো? আমরা একদম সত্যি অবধি পৌঁছানোটা ইজ ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমরা পৌঁছাতে পারবো। আর যেহেতু এই পুরো সিরিজটাতেই আমরা সত্যি নিয়ে এত কথা বলেছি, সুতরাং আজকে এই সমস্ত কথা কিন্তু সত্যি বলিলাম, যাহা বলিলাম সত্যি বলিলাম, সত্যি। আচ্ছা, একটা জিনিস, তুমি তো আমাকে রুমি হয়ে প্রশ্ন করলে, বাট এই পডকাস্টে আই এম দ্য হোস্ট, সো আমারও একটা দায়িত্ব হয় যে একটা রিভেঞ্জ কোয়েশ্চেনিয়ার তৈরি করার। ইফ ইউ আর গিল্টি অফ দিস পাপস অর সিনস কি না,
সেটা নিয়ে একটা প্রশ্ন। ঠিক এটা হলো আছে। 5টা আমি সিন বলবো। এটা যে ট্রু পাপারাজি। ইট ওয়াজ নাইস। মানে পাপ করে রাজি হতে হবে। পাপারাজি গড। তো আমি 5টা পাপ বলবো, সেটা যদি করে থাকো 5টা সিন বলবো, যদি করে থাকো তো ইমিডিয়েটলি আনসার দিতে হবে, ভাবার সময় পাওয়া যাবে না। Oh my god, buzz around, go. তুমি আমাকে ভাবার সময় দাওনি, আমরা তোমাকেও দিচ্ছি না। Done. লুকিয়ে লুকিয়ে প্রচুর খেয়ে নিয়েছো ডায়েটের মধ্যে, গিল্টি। Absolutely guilty. বেশ। Next. এমন একটা লোকের ব্যাপারে, মানে কোনো একটা মানুষের ব্যাপারে খুব বিচ করেছো তার পেছনে, না, এটা খুব বেশি করিনি। এটা No. গিল্ট, এটাতে গিল্টি না। No. প্রেম করে বাড়িতে মিথ্যে কথা বলেছো, গিল্টি, উই 100%. ফাউন্ড গিল্টি। আচ্ছা, কটা হলো? 3টে, আরো 2টো আছে। Yeah. স্কুল পালিয়ে কোনদিন সিনেমা দেখতে গেছো? ইয়েস, গিল্টি এগেইন। ঠিক আছে, এবার 5 নম্বর। স্কুলে থেকে বেশি টিউশন ভাগ করে। টিউশন আরো বাঙ্ক করে? মজার। হ্যাঁ, টিউশন বাঙ্ক করে। Yeah. আমরা তো স্কুল, আমি তো স্কুল বাঙ্ক, টিউশন বাঙ্ক স্কুলে সব আমার খুব ভালো করেছি। লাগতো, স্কুল বাঙ্ক করতাম না আমি। আচ্ছা, কোন রোল মিথ্যে কথা বলে রিজেক্ট করেছো? Absolutely guilty. Absolutely I guilty. love this. You saved the best for the last. Oh my Right. god. কারণ যেটা হয়ে থাকে, আমরা অনেক সময় মিথ্যে মিথ্যে বলে ফেলতে হয়। তো আমরা সবাই আসলে কোথাও না কোথাও কোনো না কোনো পাপ, ছোট ছোট পাপ করতেই থাকি, খুচরো পাপ যাকে বলে। ঠিক। কিন্তু সেটার গিল্টটা আমাদেরকে খুব একটা হন্ট করে না। সো আমার মনে হয় আমরা একটা রোল রিভার্সালও করলাম, যেখানে ত্রিধা প্লেড মানে ত্রিধা প্লেড রুমি। আমার দুর্দান্ত লাগলো, কারণ আমার ক্রিয়েটেড ক্যারেক্টার যদি আমার সামনে আবার চলে আসে আমার ভালো লাগে। আমার মনে হয় আজকে একটা আমার প্রজেক্ট, ত্রিধার লাইফ, ত্রিধার ইন্টারনাল জার্নি, ত্রিধার এই মুহূর্তে সমাজের প্রতি পার্সপেক্টিভ, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জিনিস নিয়ে আমরা একটা দুর্দান্ত আড্ডা মারলাম। থ্যাংক ইউ ত্রিধা, থ্যাংক Thank ইউ you so much. থ্যাংক ইউ ফর বিং ইন সোল কানেকশন পডকাস্ট। আমার মনে হয় আপনাদের দুর্দান্ত লেগেছে। যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে ত্রিধাকে বলবো এই ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের 2টো জিনিস বলার কথা। একটা হলো অ্যাবাউট সিন, সিন কবে রিলিজ করছে, কি করছে, সেটা একটুখানি প্লিজ বলে দাও। হ্যালো, আমি ত্রিধা, আর আমার বাংলা ওয়েব সিরিজ আসছে 22শে ডিসেম্বরে, কল্ড সিন উইসপার্স অফ গিল্ট। প্লিজ 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 দেখবেন, আর আপনাদের ভালোবাসার খুব খুব দরকার। ওয়াচ ইট অন আদার টাইমস। আর আমি খুব একটা মজাদার পডকাস্ট শ্যুট করলাম অর্ণবদার সাথে, যার নাম হচ্ছে সোল কানেকশন। সো প্লিজ এই এপিসোডটাকে বারবার দেখুন, লাইক করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু সন্দেশ টিভি। সো এই অবধি ছিল আজকের পডকাস্ট। আমরা একটা দুর্দান্ত আড্ডা মারলাম। আমার মনে হয় আপনারাও এত অবধি এসে দুর্দান্ত এনজয় করলেন। এবং ত্রিধা যেটা বললো সেটা হলো সাবস্ক্রাইব তো করতেই হবে, তার সঙ্গে 22শে ডিসেম্বর আড্ডা টাইমস তাকেও সাবস্ক্রাইব করতে হবে টু ওয়াচ সিন, কারণ এটা মিস করা যাবে না, রাইট? একেবারে, তাহলে কিন্তু ইউল বি গিল্টি। কারেক্ট। সো সিন উইসপার্স অফ গিল্ট 22 তারিখ থেকে আড্ডা টাইমসে স্ট্রিম করছে। আড্ডা টাইমস সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সিন দেখতে ভুলবেন না। আই হোপ আপনারা অনেক কিছু পাবেন। আজকের মতো এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে।